হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র ধারকত্ব চ্যাপ্টারটা শুরু করছি। ঠিক আছে? তো পরপর আমাদের এই চ্যানেলে ক্লাস আসছে সেমিস্টার 3-র। ছায়া প্রকাশনী বইয়ের এমসিকিউও সলভ করে দেওয়া হচ্ছে। তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্টে গেলেই ক্লাসগুলো দেখতে পাবে। ওকে? ক্লাস 11-এর আলাদা প্লেলিস্ট, ক্লাস 12-এর আলাদা প্লেলিস্ট বানানো আছে। আর প্রত্যেকটা থাম্বনেলে আমি ক্লাস নম্বরগুলো দিয়ে দিয়েছি। তো পরপর দেখো, আই থিঙ্ক থার্ড সেমিস্টারে অনেকটা ভালো পরীক্ষা হবে। তো চলো শুরু করা যাক। ধারকত্ব, এটা ইউনিট 1-এর লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে? তো যেগুলো তোমাদের পড়ার দরকার আছে, এমসিকিউ সলভ করার জন্য যেগুলো লাগবে, আমি সেইগুলোই বোঝাবো। ওকে? দেখো, ধারকত্ব কাকে বলে? কোনো ধারকের ভেতর আধান সঞ্চয় করার ক্ষমতাকে ধারকত্ব বলে। ওকে? আর ধারক কাকে বলে? যে যন্ত্র তড়িৎ আধান সঞ্চয় করে তাকে ধারক বলে। দেখো, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিটে দেখতে পাবে। ঠিক আছে? এইটা কি না, এটা হচ্ছে একটা ধারক। এইটা কি? এইটাও একটা ধারক। বেসিক্যালি ধারক একটা ডিভাইস বা যন্ত্র যেটা আধান সংরক্ষণ করে বা চার্জ স্টোর করে। বোঝা গেল কি বললাম? দেখো, ধারক কোথায় থাকে? অনেক জায়গায় থাকে। ফ্যানেই থাকে, তোমার কাছাকাছি যেটা আছে ফ্যান। ঠিক আছে? মোবাইলের ব্যাটারি, সেটাও একটা ক্যাপাসিটার, সেও চার্জ স্টোর করে। ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় টেপ রেকর্ডার বলো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু ধারক ইউজ হয় আধান সংরক্ষণের জন্য। ঠিক আছে? তো সংজ্ঞাটা জাস্ট পড়ে নিলে বেশ। এবার একটা সিম্পল কথা বলি। মনে করো তোমাকে আমি বললাম যে এই একটা গ্লাস আর এই একটা গ্লাস, বলো তো এই দুটো গ্লাসে একই পরিমাণ কি জল ধরবে? তুমি বলবে না স্যার, এইটাতে বেশি জল ধরবে, এইটাতে কম জল ধরবে। তাহলে একটা গ্লাসে কতটা জল ধরবে সেটা ডিপেন্ড করছে এই গ্লাসটার ধারকত্বের ওপর। তেমনি একটা ধারকে কতটা আধান ধরবে সেইটা ডিপেন্ড করছে ওই ধারকের ধারকত্বের ওপর। এটা যেমন গ্লাসের ধারকত্ব, তেমনি ওইটা হচ্ছে একটা পরিবাহী ধারকত্ব। ঠিক আছে? যেমন এই একটা ধারক, এই একটা ধারক, দুটো ধারকের ক্যাপাসিটি একই রকম নয়। এ হয়তো বেশি আধান স্টোর করতে পারে, এ হয়তো কম আধান স্টোর করতে পারে। তো যে বেশি আধান স্টোর করতে পারবে তার ধারকত্বও বেশি হবে। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট পেজে। কি বলছে? ধারকত্বের নির্ভরতা। দেখো, আমি যদি একটা তোমাকে সিম্পল ধারক বলি, একটা সিম্পল ধারক হচ্ছে, আমি যদি এরকম করে দুটো পাতকে রাখি, এই একটা পাত আর এই একটা পাত, তো এই পাতটা একটা পজিটিভ পাত একটা নেগেটিভ পাত যদি আমি রাখি, তাহলে এইটা হচ্ছে একটা সিম্পল ধারক। এখানে আধান সংরক্ষণ হবে। এটা যদি পজিটিভ প্লেট হয়, এটা যদি নেগেটিভ প্লেট হয়, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে। তো এটা হচ্ছে একটা সিম্পল ধারক। ঠিক আছে? তো এই ধারকের ধারকত্ব কার কার ওপর ডিপেন্ড করবে? পাতের ক্ষেত্রফল। পাতের ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল বেশি হলে ধারকত্ব বেশি হবে। এখান থেকে ছোট ছোট এমসিকিউ কোশ্চেন তোমাকে দেবে। 2 নাম্বার, পাতের মধ্যবর্তী দূরত্বের উপর, দূরত্ব বেশি হলে ধারকত্ব কম হবে। পাত, এই যে দূরত্ব, এই যে দূরত্বটা যদি বেশি হয় তাহলে ধারকত্ব কম হবে, তার মানে সে কম আধান সঞ্চয় করবে। পাতের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর, মাধ্যমের প্রকৃতি অনুযায়ী ধারকত্ব পরিবর্তিত হয়। ঠিক আছে? তো কার কার উপর নির্ভর করে, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরে কি আছে? গোলীয় ধারকের ধারকত্ব। দেখো, ধারক অনেক রকম হয়। গোলীয় হয়, সমান্তরাল পাত ধারক হয়, সিলিন্ড্রিক্যাল হয়। তো আমাদের সিলেবাসে গোলীয় ধারকটা কিন্তু আছে। তো চলো দেখে নিই। আচ্ছা, গোলীয় ধারকের ধারকত্ব আগে বের করি, তারপরে কার ওপর ডিপেন্ড করছে কি না সেগুলো বলবো। এবার আমি তোমাদেরকে একটা, এটা পড়ানোর আগে একটা সিম্পল কথা বলি, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা নোটও করবে তোমরা। আমরা জানি কিউ ভ্যারিজাজ ভি। এটা কি স্যার? আমরা কোনো একটা পরিবাহীকে যদি আধান দিই তাহলে এর বিভব বাড়বে, আধান দিলে বিভব বাড়ে। তাহলে কি? আধান ভ্যারিজাজ ভি। এবার স্যার, কিউ ইকুয়াল টু যদি নিই তাহলে আমাকে একটা ধ্রুবক নিতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু সিভি, কারণ যখনই প্রপোর্শনাল থেকে ইকুয়াল নিই আমরা কিন্তু একটা ধ্রুবককে নিয়ে আসি। তাহলে এখানে এই ধ্রুবকটা হচ্ছে সি। এই সিকে বলা হয় কোনো পরিবাহীর ধারকত্ব, কোনো পরিবাহীর ধারকত্ব। এখান থেকে আমি এটা বলতে পারি যে সি ইকুয়াল টু কিউ বাই ভি। এখান থেকে আমি এককও বের করতে পারি। তাহলে একক কত হবে? কিউ এর একক কি? কুলম্ব। আর ভি এর একক কি? ভোল্ট। তো কুলম্ব পার ভোল্ট, এইটাকে আমরা বলি ফ্যারাড। ঠিক আছে? এটা
ছোট হাতের বড় হাতের এফ দিয়ে অর্থাৎ ক্যাপিটাল এফ দিয়ে বোঝানো হয়। তো এই যে সি বাই ভি এটাই হচ্ছে কুলম পার ভোল্ট, আর এটাই হচ্ছে ধারকত্বের একক। এই ধারকত্বের এককটাকে আমরা বলি ফ্যারাড। ঠিক আছে, ওকে। তাহলে এইটা কি না, এইটা হচ্ছে ধারকত্বের এসআই একক। বোঝা গেল? আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে তুমি লিখলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, আমি এখানে তো এটা বলতে পারি যে 1 ফ্যারাড ইকুয়াল টু, এই সিটা তো ধারকত্ব। আচ্ছা এই সি আর এই সি কিন্তু আলাদা, হ্যাঁ এটা গুলিয়ে ফেলো না। এটা ক্যাপাসিটার সি বলে ধারকত্ব আমি সি লিখেছি, আর এইটা হচ্ছে কি আধানের একক কুলম্ব, আর এইটা বিভবের একক ভোল্ট। ঠিক আছে, এই দুটো যেন গুলিয়ে ফেলো না। ওকে ওকে, এবার দেখো তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু আমি কি বলতে পারি বলো তো, যে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। তাহলে আমি যদি সংজ্ঞা দিতে যাই তাহলে কি বলবো, যে একটা পরিবাহীর মধ্যে 1 কুলম্ব আধান দিলে যদি ওর বিভব 1 ভোল্ট বাড়ে, তাহলে আমি তার ধারকত্বকে বলবো 1 ফ্যারাড। কোনো পরিবাহীকে 1 কুলম্ব আধান দিলে যদি তার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে আমরা বলবো যে ওই পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড। আশা করি ক্লিয়ার। ওকে, এবার দেখো নেক্সট কি বলা হচ্ছে। তাহলে আমরা ছিলাম কোথায়, এখানে। তো গোলীয় পরিবাহী ধারকত্ব কত হবে সেটা একটু দেখে নিই। তাহলে আমরা জানি যে সি সমান কিউ বাই ভি। আচ্ছা ভি কত, আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নেবে, বিভব চ্যাপ্টারের। সেখানে পড়েছিলাম যে কোনো একটা গোলকের বিভব হয় 1/4πε0 কিউ বাই আর, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। আশা করি ক্লিয়ার। তাহলে সি সমান অর্থাৎ ধারকত্ব সমান কিউ বাই ভি যদি বসাই, তাহলে কিউ বাই 4πε0 ইন্টু আর, কিউ আর কিউ কেটে দিলাম, তাহলে এইটা ওপরে গিয়ে কি হলো 4πε0 ইন্টু আর। তাহলে এইটা হচ্ছে একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব 4πε0 ইন্টু আর। কি পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। খুব ভালো করে মনে রেখে দেবে, এখান থেকে তোমরা একটা কোশ্চেন কিন্তু পাবে। ওকে, তাহলে এসআই পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব সি সমান 4πε0 ইন্টু আর। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে শুধু সি সমান আর, এইটা সিজিএস। তাহলে এইটা এসআই আর এইটা সিজিএস। কারণ সিজিএস পদ্ধতিতে এই 1/4πε0 এটা তো হয় না, এই কনস্ট্যান্টটা তখন 1 হয়ে যায়, তাই এটা কি হবে সি ইকুয়াল টু আর। তাহলে একটা জিনিস দেখো, যে সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধ, সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ এবং ধারকত্ব, ব্যাসার্ধ এবং ধারকত্বের মান একই। এটা লিখে নেবে, সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধ এবং ধারকত্বের মান একই। দুটো জিনিস একই রকম নয়, ধারকত্ব যা ব্যাসার্ধ তাই নয়, ঠিক আছে, কিন্তু মানটা একই সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, যদি বলা হয় যে ধারকত্ব যা জিনিস ব্যাসার্ধ কি একই জিনিস, কোনো দিনই না, কিন্তু মানটা একই, এটা মনে রেখো। এটা দিয়ে তোমরা একটা অঙ্ক কিন্তু পাবে। ওকে, তো দেখো এখান থেকে আমরা কী কী পেলাম, একবার আমি আগের পাতায় যাই, এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া ছিল। দেখো তাহলে গোলীয় ধারকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের ওপর নির্ভর করে, যেটা আমরা এখনই দেখলাম। ব্যাসার্ধ যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। মাধ্যমের প্রকৃতির উপর ধারকত্ব নির্ভর করে, কারণ যেহেতু 4πε0 এই ফ্যাক্টরটা আছে। শূন্য মাধ্যমে গোলীয় ধারকের ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক। ঠিক আছে, ক্লিয়ার? তো এই পয়েন্টগুলো মনে রাখবে। এবার আমরা চলে যাব নেক্সট পয়েন্ট কি বলছে দেখি। দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব খুব ইম্পর্টেন্ট। সমান্তরাল পাত ধারক আমি এই মাত্র তোমাদেরকে দেখালাম যে সমান্তরাল পাত ধারক কি, আরেকবার দেখিয়ে দিই। আই থিঙ্ক এখানে একটা ছবি আছে সমান্তরাল পাত ধারকের। সমান্তরাল পাত ধারক, সমান্তরাল, এই যে এইটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। দেখো এইটা হচ্ছে একটা পাত, দেখতে পাচ্ছ, এই একটা পাত, ঠিক আছে, এই একটা পাত, দুটো পাত পাশাপাশি আছে, হ্যাঁ, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে পজিটিভ, এইটা হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে কি হবে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, আর তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য কিছু আধান সেখানে সংরক্ষিত থাকবে। ঠিক আছে,
তো এটাই সমান্তরাল পাত ধারক, যেখানে দুটো পাত আছে, দুটো পাত হচ্ছে গিয়ে সমান্তরাল, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো চলো তার ধারকত্ব কি হয় সেটা আমরা একটু আজকে দেখে নিই। দেখো তাহলে এই একটা সমান্তরাল পাত, এই একটা সমান্তরাল পাত, এইটা হচ্ছে গিয়ে পজিটিভ প্লাস 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 নেগেটিভ নেগেটিভ, একটা পজিটিভ পাত একটা নেগেটিভ পাত। এইটা কোনো একটা সোর্সের সঙ্গে যুক্ত আছে, যে পজিটিভ আধান সাপ্লাই করছে, আর এই পাতটা গ্রাউন্ড করা আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বেশ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, আর এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে কি ডি, আর এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আলফা। প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল আলফা। আর আধান ঘনত্ব এইটাতে হচ্ছে প্লাস সিগমা, তাহলে এইটাতে হবে মাইনাস সিগমা। আধান ঘনত্ব মানে কি? একক ক্ষেত্রফলে আধান, একক ক্ষেত্রফলে আধান। তাহলে আধান কত? যদি একক ক্ষেত্রফলে আধান সিগমা হয়, তাহলে মোট আধান কত? সিগমা ইন্টু আলফা, এইটা হচ্ছে মোট আধান। একক ক্ষেত্রফলে যদি সিগমা হয়, তাহলে আলফা ক্ষেত্রফলে কত? সিগমা ইন্টু আলফা। এত মোট আধান এখানে আছে। ঠিক স্যার, আমরা পড়েছিলাম ভি সমান যদি শুধুমাত্র মান নিই তাহলে ই ইন্টু ডি, এটা বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক। ঠিক, আচ্ছা এখানে ই কত হবে? দেখো ই কত হবে ভালো করে বোঝাই। একটা সমান্তরাল পাতের জন্য কাছাকাছি কোনো বিন্দুতে ই হয় এইটা সিগমা বাই 2 এপসাইলন নট। কিন্তু এখানে দুটো পাত আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আমি একটা পয়েন্ট নিই, একটা কথা বলো, এই পয়েন্ট নয়, একটা ধনাত্মক আধান যদি আমি এখানে একটা রাখি, তাহলে এই পজিটিভ পাতটা এই দিকে বিকর্ষণ করবে, আবার এই নেগেটিভ পাতটা এই দিকে আকর্ষণ করবে। আমি আবারও বলছি, যদি আমি একটা ধনাত্মক আধানকে এখানে রাখি, পজিটিভ পাত বিকর্ষণ করবে এবং নেগেটিভ পাত আকর্ষণ করবে, তাহলে তড়িৎ ক্ষেত্র যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, বুঝতেই পারছো? তাহলে তড়িৎ ক্ষেত্র একটা পাতের জন্য হয় এইটা, তাহলে দুটো পাতের জন্য কত হবে? ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে শুধুমাত্র সিগমা বাই এপসাইলন নট। খুব ভালো করে দেখবে, তাহলে এইটা হচ্ছে দুটো পাতের জন্য, দুটো পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এই মাঝের মাঝের সমস্ত জায়গায় এইটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, মাঝের সমস্ত জায়গায়। আমার উদ্দেশ্য কি? আমি ধারকত্ব বের করব, আমি এখনো ধারকত্ব পাইনি। ঠিক আছে, আমি বের করব ধারকত্ব, মানে সি বের করব। আমি গোলীয় পরিবাহীর সি পেলাম, এবার আমি সমান্তরাল পাত ধারকের সি বের করতে চলেছি। আমি কি পেলাম? ই পেলাম। ই যদি আমি পেয়ে যাই তাহলে ভি পেয়ে যাব, কারণ আমরা একটু আগেই বললাম যে ভি ইকুয়াল টু, ভি ইকুয়াল টু এই যে ই ইন্টু ডি, তাহলে সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি, আমি ভিও পেয়ে গেলাম। এবার আমরা জানি সি সমান কিউ বাই ভি। স্যার কিউ মানে তো সিগমা ইন্টু আলফা, বেশ, আর ভি মানে কত? সিগমা ডি বাই এপসাইলন নট। আই থিঙ্ক ক্লিয়ার। বেশ, তাহলে আমি এখানে লিখলাম যে সিগমা ডি বাই এপসাইলন নট, সিগমা সিগমা কেটে গেল, তাহলে এপসাইলন নট আলফা বাই ডি, এইটা হয়ে গেল কোনো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। ক্লিয়ার? খুব ভালো করে দেখে নাও, আমি আরেকবার লিখে দিই এখানে যে সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি, এইটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। ঠিক আছে, তো এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে বায়ু মাধ্যমের, বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, যদি এটা বায়ু মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয়, ঠিক আছে, ধরে নাও আমি অন্য কোনো মাধ্যম, কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ওখানে প্লেস করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তখন হয়ে যাবে সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি। এই কেটাকে বলা হবে, এই কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাই কে যদি বাড়ে তাহলে কিন্তু সিও বাড়বে। বোঝা গেল? আই থিঙ্ক ক্লিয়ার। দেখো খুব ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো সমান্তরাল পাত ধারক পর্যন্ত আমরা এই ক্লাসে পড়লাম। ওকে, আর সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমরা কিন্তু একদম এখানেই পড়ে নিয়েছো। এই যে
এখানে কি পড়েছিলে? 1 নাম্বার, পাতের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে, কারণ আমরা এখনই কি দেখলাম, সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে আলফা বাড়লে সি বাড়বে, ক্ষেত্রফল বেশি হলে ধারকত্ব বাড়বে। নেক্সট কি বলছে? পাতের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে, দূরত্ব বেশি হলে ধারকত্ব কমবে, অবভিয়াসলি, কারণ ডি আছে নিচে, আর ডিটাই তো দূরত্ব পড়েছিলে, তাই না? ওকে। আর কি? পাতের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির ওপর, কারণ আমি একটু আগেই বললাম যদি অন্য মাধ্যম হয় তাহলে এটা হয়ে যাবে কে এপসাইলন নট, তাহলে কে যদি বাড়ে সি বাড়বে। আর এইটা শূন্য মাধ্যমে ধারকত্ব ক্ষেত্রফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক, এ তো তুমি দেখতেই পাচ্ছ। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।